নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সচল গুপ্ত, কৃষি বিশেষজ্ঞ, টুমরো ফাউন্ডেশন কর্পোরেট সেকশন। নমস্কার সচল বাবু। নমস্কার। কৃষিকাজ বলতে আজ শুধু মাঠে নেমে ফসল উৎপাদনকেই বোঝায় না, বরং বৃহত্তর কৃষির সংজ্ঞায় আজ হাঁস মুরগি প্রতিপালন, প্রাণী পালন, মৎস্য চাষ সবই সংযুক্ত। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা মেটানোর জন্য ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বাজারে রয়েছে এর যথেষ্ট চাহিদাও, অথচ হাঁসের ডিমের যোগান সেভাবে নেই বললেই চলে। এছাড়াও সংসারে আয়ের অন্যতম উৎস হতে পারে এই হাঁস প্রতিপালন। শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতেই নয়, একটু সচেতনতার সাথে একটু নিয়ম মাফিক হাঁস প্রতিপালন করলে যেমন ঘরোয়া পুষ্টির যোগান হয়, তেমনি হয় সংসারের আয় বৃদ্ধি। সেসব কথা মাথায় রেখেই এ আসরে আমাদের আজকের আলোচনার বিষয় আধুনিক পদ্ধতিতে হাঁস প্রতিপালন। আমরা প্রথমেই জানতে চাইছি, ঘরোয়া পুষ্টি ও সংসারের আয় বৃদ্ধির লক্ষ্যে হাঁস পালন কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে বলে আপনি মনে করেন? নমস্কার। আমি প্রত্যেককে বলতে চাই যে আমরা সকলেই জানি যে কৃষির সঙ্গে কিন্তু প্রাণী পালনটা যুক্ত আছে। তাই সেই হিসাবে আমরা যদি চাষিদের ঘরগুলো একটু লক্ষ্য করি, দেখতে পাবো যে প্রত্যেকের বাড়িতে যেমন গৃহপালিত প্রাণী গরু, হাঁস, মুরগি, ভেড়া এই সমস্ত রয়েছে। তবে বিশেষ করে প্রত্যেকটি পরিবারই তারা কিন্তু হাঁস পালনের উপরে গুরুত্বটা বেশি করে দিয়ে থাকেন, কারণ হাঁস সহজেই পোষ মানে এবং এরা প্রচুর পরিমাণে পরিবারকে উপকার দেয়। গ্রামে বেশিরভাগ মানুষই আমরা দেখতে পাই তারা অপুষ্টিজনিত কারণে ভোগে। দুবেলা দুমুঠো ভাত জোটে ঠিকই, কিন্তু তাদের ঠিক প্রতিদিন ওই প্রোটিন জাতীয় খাবারে কিন্তু একটা অভাব থেকেই যায়। তাদের বাড়িতে যেটুকু জায়গা থাকে সেখানে তারা সেই জায়গা উপযুক্ত ব্যবস্থা করে নিয়ে তারা কিন্তু সেখানে হাঁস প্রতিপালন করতে শুরু করেছে। এই হাঁস প্রতিপালন ব্যবস্থাটা কিন্তু আজকের নয়, সেই যখন থেকে মানুষ গৃহবদ্ধ অবস্থায় যখন বাস করতে শুরু করলো তখন থেকেও তারা কিন্তু এই হাঁস পালনটা করে আসছে। সেটা একটাই উপায়, যে ডিমটা আমি হয়তো হাঁসের কাছ থেকে পাচ্ছি সেটা হয়তো সকলের কাছ থেকে কেনা প্রত্যেকদিন সম্ভব নয়। আমার বাড়িতে যদি পরিবারের যতজন সদস্য তার উপরে ভিত্তি করে 5টা বা 6টা যদি হাঁস থাকে, আমি সেখানে যে ডিমটা পাবো, আমি যদি মাসে 10 থেকে 15 দিন ডিমের যোগানটা আমার পরিবারের সদস্যদের দিতে পারি, আমার মনে হয় এটা আমার সব থেকে বড় একটা পাওনা। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং এটিও জেনে আমাদের খুবই ভালো লাগছে যে আজকের দিন নয়, বহু প্রাচীন কাল থেকে এই হাঁস পালন আমাদের সমাজে হয়ে আসছে। এবারে জানতে চাইছি যে শুধুমাত্র দেশি হাঁসই নয়, আজকাল বহু প্রজাতির হাঁস দেখতে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে কোন কোন প্রজাতির হাঁস প্রতিপালনে আমাদের এগিয়ে আসা উচিত? হ্যাঁ, আমরা এই পরিবেশে যে সমস্ত হাঁসগুলো পালন করি সেগুলো মানুষ আজকাল বুঝতে শিখেছে যে অল্প খরচে বেশি আমি আয় বা লাভ কোথা থেকে পাবো। সেই সুবাদে কিন্তু আমরা এখন গ্রাম বাংলায় দেখতে পাচ্ছি প্রতিটি পরিবারে, এমনকি সরকারি ব্যবস্থাপনায় সেখানে কিন্তু খাকি ক্যাম্বেল বলে একটা প্রজাতির হাঁস কিন্তু দেওয়া হচ্ছে। এই খাকি ক্যাম্বেলটা এসেছে বিদেশ থেকে। সেখানে আপনার ইন্ডিয়ান রানার আর ফরাসি দেশের ব্রুয়েন এই দুটো সংমিশ্রণে তৈরি হয়েছে খাকি ক্যাম্বেল। এটা আপনারা সকলেই দেখতে পান যখন গ্রামে পুকুরে বা রাস্তায় ঘুরে বেড়ায় বা খালে বিলে থাকে, তাদের রংটা হচ্ছে একটু খাকি রঙের এবং ঠোঁটটা হচ্ছে একটু সবুজ। এই হাঁসগুলো কেন মানুষ বেছে নিয়েছে, কারণ এই হাঁসগুলোর কাছ থেকে আমি বছরে 280 থেকে 300টার মতন ডিম পাবো এবং এদের প্রতিপালনের খরচটা কিন্তু খুবই কম। কথায় কথায় চলে এসেছে প্রতিপালন প্রসঙ্গ, আর প্রতিপালনের সব থেকে প্রথম ব্যবস্থা হচ্ছে বাসস্থান। হাঁসের একটি স্বাস্থ্যকর বাসস্থান কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এমন একটা জায়গায় তাদের ঘরটা করতে হবে, সেটা একটু উঁচু ধরনের হবে। এইগুলো গ্রাম বাংলার লোকেরা করে কি না, তাদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন বাঁশ, খড় বা এই টালি, অ্যাসবেস্টার এই সমস্ত দিয়ে তারা ঘরগুলো তৈরি করে। তারা যে হাঁসের ঘরটা করবে সেটা যেন সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা সকালে যখন হাঁসকে ঘর থেকে বের করে দেবে, তারপরে সে ঘরের ভেতরে যদি দেখো সেটা একটু নরম হয়ে আছে, সেখানে কিছু ছাই
ধানের তুষ বা কুড়ো ছড়িয়ে দিয়ে ঘরটাকে পরিষ্কার করবে, এবং সবসময় খেয়াল করবে যে জায়গাতে আমি রাখছি সেখানে যেন সাপ, ছুঁচো বা ইঁদুর ঢুকতে না পারে। আচ্ছা, এবারে চলে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে খাদ্যের যোগান। হাঁসের খাদ্য ব্যবস্থাপনা কেমন হবে এবং দিনে কতবার তাদের খাবার দেওয়া আবশ্যিক বলে আপনার মনে হয়? প্রাণী পালন করতে গেলে তো তাকে খাবার দিতে হবে। আমার যে প্রথম সপ্তাহের বাচ্চাটা, তাকে কিন্তু আমাকে 15 থেকে 16 গ্রামের মতন খাবার দিতে হবে। আচ্ছা। এবং এই খাবারগুলো নিজে ঘরেও তৈরি করে দেওয়া যায়, বা আজকাল তো বাজারে অনেক রকমের খাবার পাওয়া যায়। তারপরে দ্বিতীয় সপ্তাহকে প্রতিদিন কিন্তু খাবারের পরিমাণটা কিন্তু বাড়বে। দ্বিতীয় সপ্তাহে আমি 18 থেকে 22 গ্রাম দেব। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে আমি 25 থেকে 28 গ্রাম দেব। এইভাবে বাড়তে বাড়তে যখন আমার হাঁসের বাচ্চাটা পরিপূর্ণ বা পরিপূরক একটা জায়গায় চলে আসবে, সেটা হচ্ছে আপনার 21 থেকে 75তম সপ্তাহ, তখন তাকে কিন্তু খাবারের পরিমাণটা অনেকটা বাড়বে। তখন সারাদিনে তাকে 140 গ্রাম থেকে 150 গ্রামের মতন খাবার তাকে কিন্তু দিতে হবে। আচ্ছা, এই যে আপনি কথায় কথায় আমাদের জানালেন যে একটি চার্টের ব্যবস্থা আপনারা প্রতিপালকদের করে দেন যে কি করে রকম দিলাম। খাবার হুম, দিতে হবে, দিতে চার্টটা হবে। যদি একটু বলেন। আমরা ঘরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে থাকি, আমরা সেইগুলো দিয়েও কিন্তু খাবারটা আমরা তৈরি করে নিতে পারি। যেমন চালের কুঁড়ো, খুদ, ভাঙা গম, গম ও ডালের ভুসি, ভাতের ফ্যান, এগুলোর সঙ্গে কুচি কুচি করে যে বাড়িতে যে শাকসবজিগুলো থাকে, সেইগুলো কেটেও কিন্তু আমি বাচ্চাদের খাওয়াতে পারি। এছাড়াও আপনারা দেখবেন যে গ্রাম বাংলার পুকুরগুলোতে হাঁসেরা মাঝে মাঝে ডুব দেয়, ওঠে, তার কারণ সেখানে তারা গুগলি, শামুক এগুলো ধরে খায়। তাই এইগুলো যদি আমি পুকুর থেকে সংগ্রহ করে আনি, শামুক, গুগুলি, ঝিনুক, এগুলো কুচি কুচি করে কেটে চালের কুঁড়ো বা খুদ এর সঙ্গে মিশ্রিত করে, তার সঙ্গে একটু ফ্যান মিশ্রিত করে বাচ্চাগুলোকে বা হাঁসগুলোকে খাওয়াই, এতে তাদের শরীরে পুষ্টি বৃদ্ধি হবে এবং তাদের ডিম পাড়ার ক্ষমতাটা কিন্তু অনেক বাড়বে। এছাড়া পানীয় জলটা তাদেরকে দিই। ঘরের মধ্যে যে হাঁসগুলো আমরা রাখবো, তাদের যে খাবারের পাত্র বা জলের পাত্র আপনারা ব্যবহার করবেন, সেগুলো দেখবেন একটু ভারী যাতে হয়। আর করবেন। যেগুলি যাচ্ছে আমাদের হাঁসের কি ধরনের খাবার আমরা দেবো সেগুলি সম্পর্কে একটি সঠিক ধারণা আমাদের পাওয়া গেল, এবং যে কথায় বারবার জোর দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে অবশ্যই ঘরের তৈরি খাবার, ঘরের তৈরি খাবার দিয়ে আপনি হাঁস প্রতিপালন করুন। কিন্তু হাঁসের ক্ষেত্রে আরো একটি বড় সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে বাচ্চা বড় করা। এক্ষেত্রে সঠিক উপায় কি? বাচ্চা বড় করার ক্ষেত্রে তার তো কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে যে আমরা যখন বাচ্চাটাকে একটা জায়গাতে রাখবো, সেই বাচ্চাকে রাখার কতগুলো ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনা যেগুলো আমরা হয়তো সরকারি খামারে দেখতে পাই, কিন্তু সেটা তো সম্ভব নয়, আমাকে ঘরে সেই জায়গাটাকে তৈরি করে নিতে হবে। যে এই হাঁসের বাচ্চাগুলোকে আমি তিনটে ভাবে তাদেরকে মানুষ করতে পারি বা বড় করতে পারি। একটা হচ্ছে আঁতুড় ঘর। বাচ্চারা যখন ওই 1 দিনের থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ হলো, সেই ঘরটাকে বলা হয় আর বোর্ডার রেয়ারিং। তারপরে যখন একটু বড় হলো, তখন তাও সেই ঘরটাকে বলা হবে গ্রয়ার রেয়ারিং। আর যখন ডিম পাড়ার হাঁস যখন আসবে, তাকে বলা হবে লেয়ার রেয়ারিং। তাই এইভাবে যদি আমরা বড় জায়গার মধ্যে যদি আমি হাঁসের বাচ্চাগুলোকে রাখি, দেখা যাবে তারা হয়তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের ঠিক মতন তাপের ব্যবস্থাপনা রয়েছে বা খাদ্যের ঠিক মতন যোগানটা তারা ঠিক মতন ভাবে পাচ্ছে না। সেজন্য আমাদের বিভিন্ন রকম ভাবে এইভাবে তাদেরকে প্রতিপালন করা হয়ে থাকে। সমস্ত প্রাণীদের মতো টিকাকরণ এই হাঁস প্রতিপালনে কতখানি গুরুত্বপূর্ণ? হাঁস কিন্তু মুরগির মতন অতটা তাদের রোগ ব্যাধি হয় না। হাঁসের টিকার মধ্যে মাত্র দুটি টিকা কিন্তু খুবই জরুরি বলে আমাদের মনে হয়। একটা হচ্ছে কলেরার টিকা, আর একটা হচ্ছে ডাক প্লেগ টিকা। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে দিতে হবে। প্রথম টিকাটা দিতে হবে 3 থেকে 4 সপ্তাহ বয়সে, আর দ্বিতীয় টিকাটা দিতে হবে যখন তার 1 বছর বয়স হয়ে যাবে। এটা কলেরার টিকা। আর যেটা ডাক প্লেগ টিকা, সেটা আপনার প্রথমটা দিতে হবে 8 থেকে 12 সপ্তাহ বয়সে, আর দ্বিতীয় টিকাটা দিতে হবে 1 বছর বয়সে। তাদের যে পানীয় জলটা দেওয়া হয়, সেই পানীয় জলে যদি আমি 1 চিমটে করে কাঁচা হলুদকে বেটে মিশিয়ে দিই, তাহলে কিন্তু এই জলটা তারা খাবে। এছাড়াও ওদেরকে বলি যে নিম পাতার রস করে তোমরা হাঁসের বাচ্চাগুলোকে বা বড় হাঁসগুলোকে খাওয়াও। আচ্ছা, অর্থাৎ এই প্রাণীদের মতো হাঁসের ক্ষেত্রেও টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটি টিকা দিতেই হবে। এবং
অন্যান্য রোগের যদি সম্ভাবনা দেখা যায় তাহলে নিজেরা ওষুধ প্রয়োগ না করে আমরা বারবার বলবো যে কাছাকাছি প্রাণীদের জন্য যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন। সামগ্রিক এই যে আলোচনা, সেখান থেকে আমাদের একটি কথাই বারবার উঠে আসছে, সেটি হচ্ছে যে হাঁস প্রতিপালন অত্যন্ত লাভজনক একটি প্রতিপালন ব্যবস্থা। সময় আজ একদম শেষের দিকে। শেষ সময়ে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আমি প্রত্যেক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই, হাঁস পালন বাড়িতে যেমন একটা প্রোটিনের মাত্রাকে যোগান দেয়, এবং তার সাথে সাথে মা বোনেদের কিন্তু একটা ব্যাংক বলতে পারেন। গ্রামের মা বোনেরা তারা তো এখন তো এসএইচজি বা স্বনির্ভর দল তারা গঠন করেছেন, সেখানেও নানাভাবে সরকার থেকে তাদের সাহায্য করা হয়, এবং প্রতিটা ক্ষেত্রেই তাদের কিন্তু হাঁসের বাচ্চা দেওয়া হয় এবং তাদের বলা হয় এইগুলো তোমরা যত্ন করো, কারণ এখান থেকে তোমার বাড়ির সন্তানদের পুষ্টি যোগাবে, এবং প্রয়োজনে তুমি অতিরিক্ত যে উৎপাদনটা, ডিমের সংখ্যাটা বেড়ে গেলে তুমি সেইটা বিক্রি করে তার থেকে যে আয়টা আসবে সেটা দিয়ে তুমি তোমার বাড়ির সন্তানদের লেখাপড়া, স্বাস্থ্য বা তাদের চাহিদা পূরণের অনেকটা অভাব কিন্তু এখান থেকে তোমরা পূরণ করতে পারবে। একদম তাই। গ্রাম বাংলার অর্থনৈতিক সম্পদ হয়ে উঠতে পারে এই হাঁস। দরকার বিজ্ঞানসম্মত উপায়ে তাদের পরিচর্যা এবং প্রতিপালন। আজকাল সরকারি ও বেসরকারি এই দুই তরফ থেকেই হাঁসের বাচ্চা দেওয়া হচ্ছে। তাই সুস্থভাবে তাদের প্রতিপালন করুন, বাড়ির পুষ্টির চাহিদা মেটান ও সংসারের আয় বৃদ্ধি করুন। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সচল গুপ্ত, কৃষি বিশেষজ্ঞ, টুমরো ফাউন্ডেশন কর্পোরেট সেকশন। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো বীরভূম জেলার লাভপুর ব্লকের চৌহাট্টা গ্রামের গোপালক ও প্রাণীবন্ধু নীলমাধব মণ্ডলের সঙ্গে। নীলমাধববাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি তো একদিকে গোপালক আর একদিকে প্রাণীবন্ধু। তো প্রথমে আপনার গোপালক হিসেবে পরিচয়টা একটু নিই। বাড়িতে আপনার কতগুলো গরু বাছুর? বাড়িতে গরু বাছুর অনেকগুলোই ছিল, প্রায় 5টা গাই বাছুর নিয়েছিল। এখন বর্তমানে একটু কমেছে, কারণ আমার বাবা প্রয়াত হয়েছে। আমি এবং আমার স্ত্রী মিলে এখন 2টি গাই বাছুর আছে। মানে বাবাই দেখতেন? বাবাই বেশি দেখতেন। আমি প্রাণীবন্ধু, সেহেতু বিভিন্ন গ্রামে ফিল্ডে ঘুরতে হয়, ঘোরার পক্ষে সময়টা কম, ওই জন্যে একটু সময় দিই, বাকিটা স্ত্রী সময় দিয়ে গরু বাছুরকে পালন করা হয় এবং সুস্থ ভালো আছে। একদিকে আপনি গোপালক আর অন্যদিকে প্রাণীবন্ধু। আপনার অভিজ্ঞতা অনেক বেশি। মূলত যে জায়গাটা আমার আপনার কাছ থেকে জানবার ইচ্ছে, দরকার, প্রয়োজন সবই বলতে পারেন, যে দেখুন, গোপালকের গরু যখন অসুস্থ হচ্ছে তখন তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন, সেটা তো প্রতিকার, কিন্তু প্রতিরোধের যে জায়গাটা, অর্থাৎ যাতে অসুখ বিসুখ না হয়, সেই জায়গাটায় চাষি বন্ধুদের একটা বড় ভূমিকা আছে, যত্ন পরিচর্যার একটা বড় দিক। আমি এই দিকটাতে জানতে চাইব যে চাষি বন্ধুরা কিভাবে পরিচর্যা করবেন। গরু বাছুর পরিচর্যা করতে গেলে খুব সহজ উপায়, যে উপায়টা নিজে এবং পরিবারের যে কেউ, স্ত্রী হতে পারে, ছেলে হতে পারে, তাদের সেবা শুশ্রূষা করা, মানে খাওয়ানো, চান করানো। এটা ছাড়াও আরও অনেক দিক আছে, যেমন আমাদের প্রাণীবন্ধুর মাধ্যমে বিভিন্ন রকমের এখন যে প্রতিষেধক টিকাগুলো বেরিয়েছে, যেমন খুরিয়া ভ্যাকসিন, যেমন গলা ফুলোর ভ্যাকসিন, যেমন ধানাইয়ের ভ্যাকসিন, এই বিভিন্ন রকম ভ্যাকসিন যদি ঠিক ঠিক টাইমে আপনারা করে নিতে পারেন, প্রাণীবন্ধুর মাধ্যমে এগুলো সমস্ত কিছু হবে। এবং বাড়িতে যে আপনার কাছে আপনার সহযোগিতা নিয়েই কাজগুলো করবে, তারা কোনো সময় আপনার সঙ্গে অসহযোগিতা করবে না, সব সময় সহযোগিতার মাধ্যমে করবে। যে কোনো ভ্যাকসিন যখন দেবেন, সেই রোগটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে অনেকগুলো রোগ বন্ধ হয়ে যাচ্ছে, বাকি 2-4টে রোগ আসতেই পারে। তার জন্যে আপনারা প্রয়োজনে ভিএসের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবু আছেন, সেখানে ওষুধপত্র যা লাগবে তারা ব্যবস্থা করবেন। আমাদের প্রয়োজন হলে আমরা ব্লককে রেফার করি, যে ডাক্তারবাবু যেখানে ব্যাপকভাবে মোড়ক লেগেছে, সেই মোড়কের প্রতিষেধক ডাক্তারবাবুরা চিন্তাভাবনা করে, সেখানে ডাক্তারবাবুরা সহযোগিতা নিয়ে, আমাদের প্রাণীবন্ধুদের, প্রাণীমিত্রাদের নিয়ে সকলে মিলে আমরা সেই গ্রামের যাতে মারাত্মক চাষিবন্ধুর ক্ষতি না হয়, সেই জন্যে আমরা সব সময় আপনাদের সাথে আছি। যে কোনো সময় 24 ঘন্টা আমরা পরিষেবা দিই। ফোন ছাড়াও আপনি বাড়িতে এসেও বলে যেতে পারেন,
কোনো অসুবিধা পাবেন না। আপনার কথাতে একটা শব্দ আমি লক্ষ্য করেছি, যে স্নান। এই স্নান কিন্তু আমরা সব গরু বাছুরকে প্রতিদিন করিয়ে উঠতে পারি না, এটা কতটা জরুরি? স্নান করা বিশেষ করে উন্নত জাতের, এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে যে উন্নততর গাভী তৈরি হচ্ছে বা বাচ্চাগুলো সৃষ্টি হচ্ছে, তাদের বিশেষ করে গ্রীষ্মকালটা চাষি বন্ধুরা পারলে রেগুলারলি চান করান। শীতকাল বা বর্ষাকালে একটু দূরত্ব দিলেও কোনো ক্ষতি নাই, কিন্তু গ্রীষ্মকালে প্রচুর পদে জলের প্রয়োজন, খাওয়ার থেকে স্নান করার থেকে সবের জন্য জল ওদের খুবই মাস্ট। এবং সেই জলটা বেশিরভাগ চেষ্টা করবেন কলের জল ব্যবহার করতে, পুকুরের জল না। মানে চান করাটা প্রায় প্রত্যেক দিনই অপরিহার্য। প্রত্যেক দিনই অপরিহার্য, উন্নত জাতের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, আর জল খাওয়ানোর ব্যাপারটা একটু জিজ্ঞেস করবো, যে কতটা পরিমাণ জল অন্তত খাওয়ানো দরকার? একটা ভালো সুস্থ গরু মোটামুটি 18 লিটার জল খেতে পারে 24 ঘন্টার মধ্যে। এই জলটা খাওয়াইলে মোটামুটি গরু ঠিক থাকবে। খাবারের জায়গাটা আমাদের আসতে হবে, বিশেষ করে এই যে উন্নত প্রজাতির গরু যেগুলো, আমাদের আগে যেটা দেশীয় প্রজাতির গরু ছিল, মোটামুটি চড়ে টড়ে খেত, খাবার নিয়ে খুব সমস্যা ছিল না, তাদের পুষ্টিটা খুব ব্যাপার ছিল না, তারা দুর্বল হয়েও অনেক দিন বেঁচে থাকতো। কিন্তু এই যে উন্নত প্রজাতির গরুগুলো, যদি কোনোভাবে খাবারের অভাব হয়, পুষ্টির অভাব হয়, মানে শুধু যে দুর্বল হয়ে যাচ্ছে, দুধ কম দিচ্ছে তা তো নয়, তার সঙ্গে মারা যাচ্ছে, এটাও একটা সমস্যা হয়। তাই খাবার কতটা দেওয়া উচিত, কী পরিমাণ দেওয়া উচিত, কী ধরনের খাবার দেওয়া উচিত, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। কেনা খাবারের উপরে নজর দিলে হবে না, কেনা খাবার খাওয়াইতে হবে ঠিকই, কিন্তু সবুজ ঘাসের দিকে নজর রাখতে হবে। কিছু না পারলেও অন্তপক্ষে 5 কিলো ঘাস দৈনিক তাকে ব্যবহার করতে হবে উন্নত জাতের গরুর ক্ষেত্রে। তারপরে তার সাথে সাথে একটু খড়, যেটা একটু ভাত, সবজি কাটা, এছাড়াও খোল, একটু মিনারেল মিক্সচার, এই সমস্ত মিলে কিন্তু তার গ্রোথটা ঠিক থাকবে। এবং বছরে 2বার কৃমির ওষুধ অন্তপক্ষে দিতে হবে। কতটা পরিমাণ, মানে ওজন হিসেবে কতটা পরিমাণ খাবার দেওয়া দরকার? 12 থেকে 20 কিলো খাবার, ঘাস, খড় এবং ওই খোল ভাত মিলে, তাহলে স্বাভাবিক মোটামুটি একটা চলে যাবে। এবার যেটা আসবো সেটা হচ্ছে যে আপনার প্রাণী বন্ধু হিসেবে যে পরিচয়ের কথা বলছিলাম, সেই জায়গাটা আপনি প্রথমেই বলেছেন যে আমরা সব সময়ে গোপালকদের সঙ্গে, চাষি বন্ধুদের সঙ্গে রয়েছি। অসুখ হয়ে গেলে চাষি বন্ধু তখন বুঝতে পারবেন, কিন্তু তখন হয়তো অনেকটা দেরি হয়। আমি সেজন্যে বলছি যে কোন লক্ষণ শুরু হলেই মানে চাষি বন্ধুর বোঝা উচিত যে এবার আমাকে ডাক্তারবাবু না হোক, অন্তত প্রাণী বন্ধুদের সঙ্গে, প্রাণী মিত্রদের সঙ্গে, প্রাণী মিত্রাদের সঙ্গে যোগাযোগ করা দরকার। সেই টাইপটা হলো গরু যখনই আপনার দেখবেন খাওয়া দাওয়া কম করছে, প্রথমেই যে কোনো খাবার একটু কম আগে খেত এখন খাচ্ছে না, তার মানে তার কোনো একটা প্রবলেম হচ্ছে, হয় তার শরীরে গণ্ডগোল কিংবা হজমের গণ্ডগোল বা কোনো একটা সমস্যা আসছে, সেই জন্যে সে খাবারটা কিন্তু বন্ধ করেছে, অথবা ভেতরে ভেতরে কোনো অসুখ বিসুখ আসতে চলেছে বা এসে গেছে। এটাই। তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনাদের বোধহয় প্রত্যেকেরই ফোন নাম্বার চাষি বন্ধুরা জানেন? প্রত্যেকেই ফোন নম্বর আমাদের চাষি বন্ধু থেকে দেওয়া আছে, এবং আমরা প্রত্যেকটি গ্রামে রোজ কোনো না কোনো কাজে আমরা গ্রামে গোটা গ্রামটাই একরকম করে ঘুরি। টিকার কথা আপনি বলেছেন, তবু আমি আরেকবার আপনাকে জানতে চাইব, সারা বছরে ঠিক কখন কখন কোন কোন টিকাগুলো একান্তভাবে জরুরি? যেমন বর্ষার আগে গলা ফুলো ভ্যাকসিন এবং ধানাইয়া ভ্যাকসিন, এটা মাস্ট। এবং শীতকালে যেমন খুরিয়া ভ্যাকসিন, শীতের সময় খুরিয়াটা বেশি হয়, তবুও এখন আমাদের ভ্যাকসিন দেওয়াতে অনেকটা কমেছে, গরু বাছুর অনেক সুস্থ আছে। তাই চাষি বন্ধুরা যদি এইগুলো করে নেন, তাহলে এই যে রোগগুলো, মারাত্মক রোগ যেগুলো, মানে একটা খুরিয়া হলে গরু হয়তো মারা যায় না বড় গরু, কিন্তু গরুটার সমস্ত শক্তি কমে যায়, দুধ দেওয়ার থেকে শারীরিক শক্তি সবটাই কমে যায়। খুরিয়া কি বছরে একবার? বছরে 2বার হয়, একবার শীতের সময়, একবার বর্ষার সময়। এখন বুসো গরু বিভিন্ন ইয়ের থেকে আসছে, হাটঘাট থেকে, মাঝে মধ্যে হয়েও থাকে। এখন তো রোগ ব্যাধি নির্দিষ্ট সময় মেনে হয় না, যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। হ্যাঁ, এটা ঠিক, যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। সুতরাং বছরে 2বার খুরিয়ার ভ্যাকসিন, এবং আপনি গলা ফোলার ভ্যাকসিন বলছিলেন বর্ষার আগে। হ্যাঁ, 2বার খুরিয়া ভ্যাকসিন, একবার HSBQ বা গলা ফুলো, আর একবার বিকু মানে ধানাইয়া ভ্যাকসিন, এটা আপনারা করবেন এবং ফ্রি কস্ট পাবেন।
হ্যাঁ, এটা আমার জিজ্ঞাসা। এই যে আপনাদের প্রাণী বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলে এটা কি সরকার থেকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে? সরকার থেকে বিনা পয়সায় দেওয়া হয়। চাষি বন্ধুদের অনেকের মধ্যে সচেতনতা থাকে, অনেকের মধ্যে থাকে না। ধরুন 2-4 জন তাদের মনে হলো যে না, ভ্যাকসিনটা দিয়ে দেওয়া দরকার, সেক্ষেত্রে সবাইকে তিনি পাচ্ছেন না। এই জায়গায় চাষি বন্ধু কী করবেন? যেই 1-2 জন মনে হলো, তারা কিন্তু খুব সেনসিটিভ। তারা বোঝে যে গরু পালন করতে গেলে এগুলো খুবই প্রয়োজন। আর যারা বোঝে না, শুধু প্রাণীবন্ধু নয়, চাষিবন্ধু নয়, সকলে মিলে তাকে বোঝাইতে হবে, যাতে আপনার সম্পদটা, আপনার এই সম্পদ, এই সম্পদটা ভালো থাকে। যে আমি ভ্যাকসিনটা করে নিচ্ছি, আপনি করে নেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার পাবেন। এই বলে সেই বন্ধুকে বোঝাইলে আশা করি তিনি বুঝবেন এবং তিনি প্রাণীবন্ধু বা প্রাণীমিত্রকে দিয়ে ভ্যাকসিনটা করিয়ে নেবেন। ইদানিংকালে এটাও সত্যি যে দেখা যায় যে ঠিক ওই সময়গুলোতে প্রাণীবন্ধু, প্রাণীমিত্র বা প্রাণীমিত্রারা গ্রামে গ্রামে ঘুরছেন। তারা মানে চাষি বন্ধু যাবার আগেই তো তারা চলে আসছেন, কারণ সরকারের তো এই প্রজেক্ট রয়েছে। সরকারের এই প্রজেক্ট আছে, সরকার এর উপরে প্রচুর জোর দিয়েছে যে একদম মানে টাইম মতো ভ্যাকসিন করা আছে। শুধু তাই নয়, গোপালকের নাম বা ভোটার নম্বর বা আধার নম্বর একদম মোবাইলে মেসেজের মাধ্যমে ব্লকে পাঠানো হচ্ছে। অতএব এর মধ্যে কোনো রকম মানে ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নাই যে প্রাণীবন্ধুরা করছে না, মিথ্যা করে করছে, এসব না। একদম সরকার থেকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধ হিসেব মানে কিভাবে করছে, কার বাড়িতে করাচ্ছে, তার মালিকের নাম কি, সমস্ত কিছু আমাদেরকে প্রাণীবন্ধু হিসেবে বা প্রাণীমিত্র হিসেবে আমাদেরকে ব্লকে বা জেলাতে পাঠাইতে হয়। কোনো সময় এই ভ্যাকসিন সম্বন্ধে খারাপ ভাবনা আনবেন না। যতটা পারবেন প্রাণীবন্ধু, প্রাণীমিত্র সকলের কাছ থেকে এটা করে নেবেন এবং সমস্ত রকম নাম ঠিকানা দেবেন। এটা আমাদের প্রয়োজন, জেলা পর্যন্ত আমরা পাঠাই। এটা আমাদের ডিপার্টমেন্টের লক্ষ্য, যাতে পশুপালন ভালো হয় এবং ভালো থাকে। ভ্যাকসিনের কথা তো শুনলাম, এর সঙ্গে আপনি কৃমির ওষুধের কথা বলছিলেন। এটাও তো অত্যন্ত জরুরি। কখন কখন কোন কোন সময়ে খাওয়ানো হবে? গরু, বাছুর, গর্ভবতী গরুকে খাওয়ানো উচিত কি না? বাছুরকে কখন খাওয়ানো উচিত? গরু, বিশেষ করে বড় গরু এমনি যদি গর্ভবতী না থাকে তাহলে 2বার 6 মাস অন্তর কৃমির ওষুধ দেবেন। আর গর্ভবতী থাকলে ঠিক হিট হওয়ার আগে, কিছুদিন আগে আপনি একটা কৃমির ওষুধ খাইয়ে নিলেন। পরবর্তী ক্ষেত্রে না খাওয়ালেও চলে, যদি অসুবিধা হয় ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই মানে কৃমির ওষুধ দেওয়া যাবে না। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবু যেটা লিখে দেবেন সেই ধরনের ওষুধ খাওয়াতে হবে, না হলে বাচ্চাটার ক্ষতি হতে পারে। এইবার যখন সে বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার ঠিক 18 থেকে 21 দিনের মাথায় ওই বাচ্চাটাকে কৃমির সিরাপ দিতে হবে এবং এটা প্রত্যেক মাসে একবার, পরপর 6 মাস দিয়ে যাবেন। 6 মাস দেওয়ার পর তারপরে কৃমির ট্যাবলেটের দিকে যাবেন। প্রয়োজন হলে আপনি ডাক্তারবাবুর কাছে একদম লিস্ট করে নিয়ে এটা এগোতে পারেন। এইভাবেই চার্ট করে আপনি এগোন, আপনার পশু বা বাচ্চা সবটাই ভালো থাকবে। নীলমাধববাবু, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্যে, চাষি বন্ধুদের পরামর্শ দেবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণবাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।